Hello, my dear students. How are you? Again, welcome to a new lecture. Our lecture topic is measures of dispersion, part 2. I'm Mizanur Rahman with you, lecturer, Department of Management, Government Federal College, Pabna. So the topic is measures of dispersion অর্থাৎ বিস্তার পরিমাপের আমরা এর আগের অধ্যায়ে আমরা আগে লেকচারে আমরা বিস্তার পরিমাপের বিভিন্ন রকম পরিমাপগুলো সম্পর্কে জেনেছি। আজকে বাকি যে পরিমাপগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো। অ্যাবসলিউট পরিমাপগুলো শেষ করব এবং রিলেটিভ পরিমাপ যেগুলো রয়েছে সেগুলো এবং বিস্তার পরিমাপের সম্পর্কে যে ম্যাথগুলো রয়েছে সেগুলো আমরা সম্পর্কে আজকে জানবো। তো আজকে যে অধ্যায়ে রয়েছে সেই অধ্যায়ের লার্নিং অবজেক্টিভ যেটা রয়েছে সেটা তোমরা লার্নিং অবজেক্টিভ যদি আজকে তোমরা ক্লাসে শেষ করো তাহলে ডিফাইন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড ইটস প্রোজ এন্ড কনস অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আদর্শ ব্যবধান বা আদর্শ বিচ্যুতি সম্পর্কে জানতে পারবো এবং এর সুবিধা অসুবিধা সবকিছু সম্পর্কে জানতে পারবো। এর নোট সাম আদার ডিসকাশন টেকনিক এন্ড ইটস ক্যালকুলেশন ফর্মুলা এবং অন্যান্য যে ডিসকাশন টেকনিকগুলো রয়েছে বিস্তার পরিমাপের যে টেকনিকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে পারবো, যেমন কোএফিসিয়েন্ট অফ range, coefficient of variance, coefficient of standard deviation or quartile deviation, এই সবগুলো সম্পর্কে আজকে আমরা আজকে শেষ করব এবং ম্যাথমেটিক্যাল প্রবলেম রিলেটিং টু মেজার্স অফ ডিসপারশন যেগুলো রয়েছে সেগুলো আমরা আজকে কমপ্লিট করব। তাহলে আমাদের আজকে আলোচনার প্রথম যেটা বিষয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড মানে আদর্শ, ডেভিয়েশন মানে বিচ্যুতি বা ব্যবধান। সো আদর্শ ব্যবধান, আদর্শ ব্যবধান এটাকে আদর্শ বিচ্যুতি বা আদর্শ ব্যবধান বা কখনো কখনো পরিমিত ব্যবধান হিসেবে বলা হয়। অর্থাৎ পরিমিত ব্যবধান, আদর্শ বিচ্যুতি বা আদর্শ ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে নামেই ডাকি না কেন সব জিনিসগুলো কিন্তু একই। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কাকে বলে সেটা আমরা জানি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ক্যালকুলেটেড অ্যাজ দ্য স্কয়ার রুট অফ এভারেজ অফ স্কয়ার deviation taken from actual mean. It is called root mean square deviation. root mean square deviation অর্থাৎ root mean থেকে যদি আমরা root mean square থেকে যদি আমরা square deviation থেকে যদি টোটাল মানটা ভাগ দিই তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাবো। অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কিভাবে ক্যালকুলেট করব সেটা হচ্ছে গড় থেকে প্রতিটি ব্যবধানের সমষ্টির বর্গকে যদি আমরা রুট করি এবং সেই মানকে যদি আমরা সর্বমোট যতগুলো সংখ্যা আছে সেটা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা যে মানটা পাবো সেটাকে বলা হবে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা আদর্শ বিচ্যুতি। আর এই যে একটা সংখ্যা দেখছি, আমরা একটা লেটার দেখছি, এটার নাম হচ্ছে সিগমা। এই সিগমা লেটার দ্বারা সাধারণত স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বোঝায়। অর্থাৎ তখন যদি সিগমা দেখো তখন সেটাকে বলা হবে সিগমা। আমরা এখানে সিগমার পরিবর্তে এসডিও লিখতে পারতাম, তখন এসডি সমান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো সেক্ষেত্রে এখানে একটা আমি চার্ট দিয়েছি, তোমরা চার্টটা দিকে খেয়াল করো। তোমরা চার্টটা যদি খেয়াল করো তাহলে একটা জিনিস খেয়াল করবা যে এখানে যে একটা ডিস্ট্রিবিউশন দেওয়া রয়েছে এই ডিস্ট্রিবিউশনটা কিন্তু আদর্শ একটা ডিস্ট্রিবিউশন। সেই ডিস্ট্রিবিউশনে দেখো এখানে সেন্ট্রাল মান দেখো, সেন্ট্রাল মান 0 থেকে এখানে সেন্ট্রাল মান 0 থেকে দেখো এখানে তোমার 34.1% তোমার পজিটিভলি ডান দিকে এই অংশটাকে বলা হচ্ছে 13.6%, এই অংশটা 2.1%, এই 0.1%। ঠিক সেম ভাবে দেখো বাম দিকে খেয়াল করো, বাম দিকে 34.1% স্কিউড, 13.6% এই অংশটা স্কিউড, এই অংশটা 2.1% স্কিউড এবং এই অংশটা 0.1%। তো দেখো যে এইখানে একটা আমরা ডিস্ট্রিবিউশনটা এখানে দেখিয়েছি যে যার ডান দিক এবং বাম দিক সেম স্কিউ। সো যদি এরকম একটা থাকে তখন সেটাকে বলা হচ্ছে আমার একটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। অর্থাৎ এই কেন্দ্র থেকে কিন্তু বাকি মানগুলোর ডিভিয়েশনটা একবার স্ট্যান্ডার্ড পর্যায়ে, সেটা হচ্ছে ডান দিক এবং বাম দিক সমান পর্যায়ে। যদি এরকম যদি কোনো একটা ডিভিয়েশন হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে আদর্শ ব্যবধান বা পরিমিত বিচ্যুতি, যে নামে ডাকি না কেন একই। তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যে করবো, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আসলে ম্যারিটটা কি দেখো। It takes into account all the items and is capable of future algebraic treatment and statistical analysis. তার মানে এই যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কিন্তু সমস্ত আইটেমকে অ্যাকাউন্টিং হিসাবের মধ্যে আনা হচ্ছে। আর আমরা শুরুতেই বলেছি যে আদর্শ ব্যবধানের আইডিয়াল একটা আদর্শ ব্যবধান হতে হলে অবশ্যই কি হতে হবে, আইডিয়াল ব্যবধান হতে হলে অবশ্যই সমস্ত রকম যতগুলা আইটেম আছে সমস্ত আইটেমকেই কনসিডার করতে হবে। সমস্ত আইটেমকে যদি কনসিডার করে কোনো একটা ডিভিয়েশনের মান বের করা হয় তাহলে সেটাকে আমরা আদর্শ ব্যবধান বলতে পারি।
and is capable of future algebraic treatment and statistical analysis। এটাও কিন্তু একটা আদর্শ ব্যবধানেরই কিন্তু একটা বিষয়, যে অবশ্যই এমন যদি হতে পারে যে আমরা যে ব্যবধানটা আদর্শ বলবো সেটাকে অবশ্যই ফিউচার ওইটার উপরে আবার গবেষণা, আবার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করা যাবে, এরকম একটা জিনিস। তো সেই হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের এই সুবিধাগুলো রয়েছে। এরপর দেখো, ইটস পসিবল টু ক্যালকুলেট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর টু অর মোর সিরিজ অ্যান্ড দ্য মেজার্স ইজ মোর সুইটেবল ফর মেকিং কম্পারিজন অ্যামং টু অর মোর সিরিজ অ্যাবাউট ভ্যারিয়েবিলিটি। অর্থাৎ এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কিন্তু একটা বেস্ট অপশন, যেখানে দুইটা এবং তিনটা অপশনের মধ্যে বা আরো অপশনের মধ্যে একটা, আমরা যদি দুইটা অংশের মধ্যে কম্পারিজন করতে চাই তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে আমরা বের করতে পারি। এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কিন্তু একটা বেস্ট অপশন, যার মাধ্যমে কিন্তু দুইটা বা তিনটা সিরিজের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন একসাথে আমরা বের করতে পারি। তো এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বিভিন্ন রকম সুবিধা। এখন আমরা তো জানি যে সবকিছুর কিছু ভালো দিক সাথে খারাপ দিক রয়েছে। সে খারাপ দিক স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে ডিমেরিটস বা আমরা ডিসঅ্যাডভান্টেজ বা কন হিসেবে যেগুলো আমরা উল্লেখ করতে পারি সেগুলো হলো, দেখো, প্রথম যেটা আমরা এখানে বলতে পারি, যেটা ডিমেরিটস অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ইট ইজ ডিফিকাল্ট টু কম্পিউট। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা তুলনামূলক অন্য ডেভিয়েশন হচ্ছে একটু ডিফিকাল্ট কম্পিউট করা। এরপর দেখো, ইট অ্যাসাইন্স মোর ওয়েটস টু এক্সট্রিম আইটেম অ্যান্ড লেস ওয়েটস টু আইটেমস দ্যাট আর নিয়ারার টু মিন। মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে যেগুলা মিনের কাছাকাছি আইটেম সেইগুলোর উপর বেশি গুরুত্ব দেওয়া হয়, আর যেগুলা মিন থেকে দূরে অবস্থান করে সেগুলোর উপর লেস গুরুত্ব দেওয়া হয়, যার ফলে এটা অবশ্যই একটা ডিমেরিটস স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সম্পর্কে জানলাম। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সম্পর্কে জানার সাথে সাথে তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা বুঝলাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দিস ইজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দিস ইজ দ্য ফর্মুলা অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা যদি ফর্মুলা, যদি এটা নরমাল ফর্মুলা যেখানে কোনো গণসংখ্যা নেই, যদি গণসংখ্যা থাকে তাহলে আমরা এই রুটের এইখানে আমরা একটা এফ আনতে পারি, আমরা তখন এফ দিব, তখন এই এনটা বড় বড় এন হবে। তো যদি গণসংখ্যা না থাকে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। এছাড়া আমরা এই সূত্রটা ভেঙে ভেঙে আবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা উল্লেখ করতে পারি। আমরা যখন ম্যাথ করবো তখন আরো যেটা সেগুলো সম্পর্কে জানতে পারবো। তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সম্পর্কে জানার মাধ্যমে কিন্তু বিস্তার পরিমাপের যে অ্যাবসলিউট মেজারগুলো রয়েছে সেই অ্যাবসলিউট মেজারটা শেষ করলাম। আমরা আগের লেকচারে কোয়ার্টার ডেভিয়েশন, মিন ডেভিয়েশন এবং রেঞ্জ সম্পর্কে জেনেছি, এবং এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানার সাথে সাথে অ্যাবসলিউট মেজারের চার প্রকার তোমরা জানো, সেই চার প্রকারটা শেষ হয়ে গেল। এখন আমরা আলোচনার বিষয় যেটা হবে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ রিলেটিভ মেজার্স অফ ডিসপ্লেশন। তো আমরা জানি মেজার্স অফ ডিসপ্লেশনের যে দুই প্রকার আমরা শুরুতেই আমরা জেনেছি, একটা হচ্ছে অ্যালজেব্রিক, একটা হচ্ছে গ্রাফিক্যাল। তো অ্যালজেব্রিকের মধ্যে দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে অ্যাবসলিউট, একটা হচ্ছে রিলেটিভস। তো আমরা অ্যাবসলিউটটা শেষ করলাম, এখন আমরা রিলেটিভ মেজার্স অফ ডিসপ্লেশনে যাব। আমরা কিন্তু রিলেটিভ মেজার্স অফ ডিসপ্লেশনে যাওয়ার আগে সেই পূর্বের লেকচারের যে রিলেটিভ মেজার্স অফ ডিসপ্লেশনের চার প্রকার সেটা আমরা বোধহয় ভুলি নাই, তবুও তোমাদের আবার স্মরণ করে দিই যে আমরা একটা চার্ট দেখতে পাচ্ছি, কিন্তু এই চার্টের মাধ্যমেই সহজেই আমরা বলতে পারবো যে এখানে রিলেটিভ মেজার্স অফ ডিসপ্লেশনের চার প্রকার, যেগুলো দেখো কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টার ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এখন খেয়াল করো যে আমরা কিন্তু অ্যাবসলিউট মেজারগুলো ছিল রেঞ্জ, কোয়ার্টার ডেভিয়েশন, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেইগুলো থেকেই কিন্তু এখন আমার কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টার ডেভিয়েশন, অর্থাৎ রেঞ্জের কোএফিসিয়েন্টটাই হচ্ছে রিলেটিভ মেজার্স, কোয়ার্টাইল ডেভিয়েশনের কোএফিসিয়েন্টই হচ্ছে রিলেটিভ মেজার্স। অর্থাৎ এই সবগুলোই কিন্তু আমরা আগের ক্লাসে যেগুলো বলেছি যে রেঞ্জ, কোয়ার্টার ডেভিয়েশন, মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেমন অরিজিনাল ডাটা থেকে এগুলো ক্যালকুলেট করা হয়, কিন্তু রিলেটিভ মেজারগুলো করা হয় হচ্ছে অ্যাবসলিউট মেজার্স থেকেই কিন্তু রিলেটিভ মেজারগুলো ক্যালকুলেট করা হয়, সেটা কিন্তু আমরা আবারও জানলাম। তাহলে আমাদের আলোচনার বিষয় শুরুতে যেটা, সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। তো কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ যদি আমরা আলোচনা করতে চাই তাহলে আমাদের কিন্তু সেই শুরুর বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে যে আসলে রেঞ্জটা কি সেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো আমাদের কারো কারো মনে আছে কিনা জানি না, তবে খেয়াল করে দেখো রেঞ্জটা আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে, রেঞ্জটা হচ্ছে ডিফারেন্স বিটুইন হাইয়েস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু অফ এ সিরিজ অফ
ডাটা, একটা ডাটার মধ্যে সেট অফ ডাটার মধ্যে হাইস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু যেটা পার্থক্য সেটা হচ্ছে রেঞ্জ। তাহলে সেটা থেকেই কিন্তু আমরা কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ সহজে বের করতে পারবো। তাহলে দেখো এখানে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ আমরা যদি বের করতে চাই তাহলে আমরা যেভাবে বের করতে পারবো, দ্য মেজার্স অফ ডিস্ট্রিবিউশন বেসড অন রেঞ্জ ইজ দ্য কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ অলসো নোন অ্যাজ রেঞ্জ কোএফিসিয়েন্ট অফ ডিসপারশন। মেজার অফ ডিসপারশনটা রেঞ্জ থেকে রেঞ্জ মানে রেঞ্জের উপর ভিত্তি করে আমার এই কোএফিসিয়েন্ট অফ রেঞ্জটা হবে, এবং এটাকে বলা হবে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, যেটা আমরা অন্য অন্য নামেই আমরা দেখতে পাই, সেটা হচ্ছে রেঞ্জ কোএফিসিয়েন্টও বলতে পারি। তাহলে এটা হচ্ছে মেইন ভিত্তি হচ্ছে রেঞ্জ। এখন এই যে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ, কোএফিসিয়েন্ট অফ রেঞ্জের যদি মেইন ভিত্তি আমার রেঞ্জ হয়, সেটা আমরা ফর্মুলা দেখো, ফর্মুলাতেও কিন্তু আমরা সেই রেঞ্জটা ব্যবহার করেছি। তাহলে দেখো এখানে ফর্মুলার উপরে দেখো রেঞ্জ, নিচে নিচে হাইস্ট ভ্যালু প্লাস লোয়েস্ট ভ্যালু, আর যেহেতু এটা হচ্ছে পার্সেন্টেজে প্রকাশ করতে হবে সেটা গুণন 100, যে গুণন 100 হচ্ছে 100% দ্বারা আমরা প্রকাশ করব। উপরে রেঞ্জ মানে কিন্তু আমরা জেনেছি হাইস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, তো আমরা এই রেঞ্জ না লিখে কিন্তু আমরা যদি এভাবে করে দেব হাইস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, তবুও কিন্তু কোএফিসিয়েন্ট অফ রেঞ্জটা কিন্তু তবুও প্রকাশ পায় না। তো আমরা সূত্র যদি এভাবে দেই রেঞ্জ, তাহলে কিন্তু আমরা মান বের করার সময় রেঞ্জ সমান সমান হাইস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু দিয়ে আমরা একটা সিরিজ থেকে বের করব, এবং যে হাইস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু আমরা বিয়োগ করে রেঞ্জ পাবো, সেই হাইস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু আমরা নিচে যোগ করব। এখন এই উপর এবং নিচ আমরা ভাগ করব, ভাগ করে যদি আমরা 100 দ্বারা গুণ করি তাহলে আমরা কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ পেয়ে যাব। আমরা যখন আমরা যখন ম্যাথমেটিক্যাল প্রবলেমে যাব তখন আমরা এই কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ কিভাবে সলিউশন করতে হয় সেটা আমরা সরাসরি প্র্যাকটিক্যাল শিখব। এখন শুধু তোমরা এই রেঞ্জটা ফর্মুলাটা কিভাবে সেটা মনে রাখো। তাহলে রেঞ্জটার মেইন বেসড হচ্ছে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জের মেইন বেসড হচ্ছে রেঞ্জ, যেটা অন্য নামে ডাকা হয় রেঞ্জ কোএফিসিয়েন্ট অফ ডিসপারশন। এখন দেখো কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডিভিশন। তাহলে আমরা দেখলাম যে ওইখানে রেঞ্জটা হচ্ছে রেঞ্জটা কিন্তু দেখো রেঞ্জটা কিন্তু রেঞ্জের সাথে সম্পর্কিত রয়েছে, রেঞ্জের সূত্র এখানে সম্পর্কিত রয়েছে। তাহলে এখানে যখন আমরা কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডিভিশন জানবো, আমাদের কিন্তু কোয়ার্টাইল ডিভিশন সম্পর্কে ধারণা, কোয়ার্টাইল ডিভিশন আমরা যেটা জেনেছি অ্যাবসলিউট মেজর, সেটা কিন্তু মনে রাখতে হবে সেম ভাবে। অর্থাৎ আমরা কিন্তু পূর্বের লেকচারে যেগুলো জেনেছি সবগুলাই কিন্তু এখন মনে রাখতে হবে, কারণ সেইগুলো যদি আমরা ভুলে যাই তাহলে আমরা কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডিভিশন বা রেঞ্জ বা স্ট্যান্ডার্ড ডিভিশন সেগুলো কিন্তু আমাদের জন্য একটু সমস্যা হয়ে যাবে। তাহলে কোয়ার্টাইল ডিভিশন কি আমরা একটু রিক্যাপ করে নেই। কোয়ার্টাইল ডিভিশন যদি আমরা একটু রিক্যাপ করে নিতে চাই, তাহলে দেখো কোয়ার্টাইল ডিভিশন রিক্যাপ করে নিতে হলে কোয়ার্টাইল ডিভিশন আমি কি বলেছিলাম, সেটা হচ্ছে কোয়ার্টাইল ডিভিশনটা হচ্ছে কোনো একটা ডিভিশনকে কোয়ার্টাইল মানে চতুর্থাংশ 100% মধ্যে যদি আমরা 4 ভাগে ভাগ করি, তার 25% এবং 75% এই দুইটার ব্যবধানকে বলা হবে হচ্ছে কোয়ার্টাইল ডিভিশন। অর্থাৎ ফার্স্ট কোয়ার্টাইল থার্ড কোয়ার্টাইল মাইনাস ফার্স্ট কোয়ার্টাইল যদি আমরা করি তাহলে আমরা একটা যেটা পাবো সেটাকে বলা হবে হচ্ছে কোয়ার্টাইল ডিভিশন। তাহলে যদি আমরা কোয়ার্টাইল ডিভিশন আমরা মনে থাকে, তাহলে দেখো রিলেটিভ মেথডস অফ ডিসপারশন বেসড অন দ্য কোয়ার্টাইল ডিভিশন। তাহলে এইখানে কোয়ার্টাইল ডিভিশনটা হচ্ছে ওই রিলেটিভ মেজার্স যেটা কিসের উপর ভিত্তি করে, সেটা হচ্ছে কোয়ার্টাইল ডিভিশনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, যেটা অন্য নাম হচ্ছে কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডিভিশন। আমরা এটা বলতে পারি সেটা হচ্ছে কোয়ার্টাইল ডিভিশনের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এবং এটা ফর্মুলা থেকে খেয়াল করো, আমি আগেই বলেছি যে আমরা যখন ফর্মুলাতে যাব, দেখো এইখানে আমরা যখন ফর্মুলাতে গিয়েছি রেঞ্জে, তখন কিন্তু কোএফিসিয়েন্ট অফ রেঞ্জের তখন কিন্তু রেঞ্জের ফর্মুলাই প্রায় ব্যবহার করেছি। উপরে রেঞ্জ মানে বিয়োগ, আর নিচে সেই রেঞ্জটা আমরা হাইস্ট ভ্যালু লোয়েস্ট ভ্যালু বিয়োগ না করে যোগ করেছি। সেম ভাবে এখানে দেখো এই ফর্মুলাতেও কিন্তু সেম ভাবে কোয়ার্টাইল ডিভিশনের কিন্তু আমরা কোয়ার্টাইল ডিভিশন আমরা জানি, সেটা হচ্ছে কোয়ার্টাইল ডিভিশন Q3 minus Q1, Q3 minus Q1 হচ্ছে কোয়ার্টাইল ডিভিশন সূত্র, আমরা অবশ্যই আমাদের মনে থাকার কথা। তো সেই কোয়ার্টাইল ডিভিশনের সেম সূত্র কিন্তু এখানে দেখলাম ডিভাইডেড বাই মিডিয়ান গুণন 100। এখানে আমরা এভাবে সিম্পলিফাই করতে পারি, এভাবে সূত্রটা লিখতে পারি, সেটা হচ্ছে Q3 minus Q1 ডিভাইডেড বাই Q3 plus Q1 গুণন 100। দেখো এখানে কিন্তু একদম আমরা যদি সূত্রটা মনে রাখতে চাই তাহলে কিন্তু রেঞ্জ যেমন ঠিক তেমন ভাবেই কিন্তু সূত্রটা আমরা মনে রাখতে পারি, অর্থাৎ রেঞ্জের মতোই কিন্তু এই সূত্র। রেঞ্জে এখানে কি ছিল, রেঞ্জে এখানে রেঞ্জ ছিল মানে হাইস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, নিচে কি ছিল হাইস্ট ভ্যালু প্লাস লোয়েস্ট ভ্যালু। এখানেও কিন্তু দেখো
থার্ড কোয়ার্টাইল মাইনাস ফার্স্ট কোয়ার্টাইল ডিভাইডেড বাই থার্ড কোয়ার্টাইল প্লাস থার্ড কোয়ার্টাইল, মানে উপরে মাইনাস নিচে প্লাস, আর গুণ 100 মানে 100%। এভাবে কিন্তু আমরা কোয়ার্টাইল ডিভিশন, কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডিভিশন এই সূত্রটা ব্যবহার করে আমরা কিন্তু সহজেই বের করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা কিন্তু এখানে এভাবে আমরা বের করতে পারি। তোমাদের কিন্তু এই যে সূত্রগুলো আমি যেগুলো বলছি, আমরা যখন ম্যাথমেটিক্যাল প্রবলেম যাব আমাদের কিন্তু সূত্রগুলো মনে রাখতে হবে। এখন কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডিভিশন কিছু ভালো এবং মন্দ দিক আছে, আমরা একটু জেনে নিই। দেখো, ভালো দিক হচ্ছে ইজিলি আন্ডারস্টুড, নট মাস ম্যাথমেটিক্যাল ডিফিকাল্টিস, বেটার রেজাল্ট দেন কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ হচ্ছে এটা রেজাল্টটা অনেক ভালো দেয়। আর ডিমেরিজটা কি, দেখো স্যাম্পলিং ফ্লাকচুয়েশন এখানেও রয়েছে, ইগনোরেন্স অফ লাস্ট 25% ডেটা, যেহেতু আমরা Q3 এবং Q1 বিয়োগ করছি, Q4 এর যে 75% এর পরে যে ডাটাগুলো রয়েছে সেই 25% ডাটাকে আমরা ইগনোর করছি কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডিভিশনে। এছাড়া দেখো ভ্যালুস বিং ইরেগুলার, এটা ভ্যালুটা অনেক সময় ইরেগুলার হয় কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডিভিশন। তাহলে এগুলো হচ্ছে সুবিধা রয়েছে, কিছু অসুবিধা রয়েছে, আমরা সেগুলো জানবো। এখন আমাদের জানতে হবে কোএফিসিয়েন্ট অফ মিন ডিভিয়েশন। দেখো কোএফিসিয়েন্ট অফ মিন ডিভিয়েশন প্রত্যেক জিনিসই কিন্তু সেম জিনিস। এখানে মিন ডিভিয়েশন যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমাদের মিন ডিভিয়েশনটা জানতে হবে। তো মিন ডিভিয়েশনের সূত্র কি ছিল তোমাদের অবশ্যই মনে থাকার কথা, যেখানে গড় থেকে আমরা হচ্ছে ব্যবধানটা বের করেছিলাম। যদি মিন থেকে আমরা গড় থেকে ব্যবধানের বর্গ, আমরা যদি গড় থেকে যে ব্যবধান করেছিলাম সেটা থেকেই কিন্তু আমরা মিন ডিভিয়েশন করেছিলাম। আমরা বলেছিলাম যে মিন ডিভিয়েশনটা মিন থেকেও করা যায়, আমরা অনেক সময় মিডিয়ান থেকে বা আমরা মোড থেকেও করতে পারি। দেখো এখানে কিন্তু সেই সেম ভাবে সূত্র। এখানে দেখো কোএফিসিয়েন্ট অফ মিডিয়ানটাও কি, দ্য কোএফিসিয়েন্ট অফ, এটাও একটা রিলেটিভ মেজার। সো কোএফিসিয়েন্ট অফ মিন ডিভিশন আমরা এভাবে বলতে পারি যে দ্য রিলেটিভ মেজার অফ ডিসপারশন উই গেট, রিলেটিভ মেজার আমরা কিভাবে করতে পারি, বাই ডিভাইডিং মিন ডিভিয়েশন বাই মিন অর মিডিয়ান। অর্থাৎ মিন ডিভিয়েশনকে যদি মিডিয়ান অথবা মিন দ্বারা ভাগ করি তাহলে আমরা কিন্তু কোএফিসিয়েন্ট অফ মিনটা সহজেই পেতে পারি। তাহলে কোএফিসিয়েন্ট অফ মিন যদি আমরা মিন ডিভিয়েশনকে মিডিয়ান ওর মিন দ্বারা ভাগ করি তাহলে আমরা কোএফিসিয়েন্ট অফ ডিভিয়েশন আমরা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এটা হচ্ছে তুলনা বোঝাতে পার্সেন্টেজ আমরা প্রকাশ করার জন্য এখানে 100 দ্বারা গুণ করব। দেখো সেম ভাবেই কিন্তু দেখো মেরিটস এন্ড ডিমেরিটস অফ কোএফিসিয়েন্ট অফ মিন, এখানে মিন এবং মিনের কিছু মেরিট এবং ডিমেরিট, ভালো এবং মন্দ রয়েছে, সেগুলো আমরা একটু জেনে নিই। সেটা হচ্ছে মেরিট গুলো হচ্ছে বেটার রেজাল্ট দেন রেঞ্জ এন্ড কোয়ার্টার কোএফিসিয়েন্ট। মিন ডিভিশন দেখো আবার কোয়ার্টার এবং রেঞ্জের চেয়ে ভালো রেজাল্টটা এখানে দেয়। লেস স্যাম্পলিং ফ্লাকচুয়েশন, এখানে কিন্তু স্যাম্পলিং ফ্লাকচুয়েশনটা তুলনামূলক কম, আর রিজিডলি ডিফাইন্ড, এবং সহজে এই মিন ডিভিশন কোএফিসিয়েন্ট মিন ডিভিশনটা ডিফাইন করা যায়, সংজ্ঞায়িত করা যায়। আর এই ডিমেরিটস গুলো কি কি দেখো, ফ্র্যাকশনাল এভারেজ, এখানে ফ্র্যাকশনাল এভারেজ যদি হয় cannot be used for sociological studies, sociological studies এর ক্ষেত্রে মিন ডিভিশন ব্যবহার করা যায় না। লেস রিলায়েবল দ্যান কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এবং এটা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন হচ্ছে কিন্তু কম রিলায়েবল। তাহলে আমরা এখন একটা জিনিস খেয়াল করে দেখি, দেখো এখানে কথার মধ্যে খেয়াল করে দেখো, সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কিন্তু অন্যান্য বাকি যে ডিভিয়েশন ডিসপারশনের সংখ্যাগুলো রয়েছে সেগুলো হচ্ছে আদর্শ, আমরা কিন্তু তার সংখ্যাগত একটা দেখেছি। এখানে খেয়াল করে দেখো, আমি আবার একটু বর্ণনা করি। সেটা হচ্ছে যে দেখো এখানে মেরিটগুলো যেগুলো বলা আছে তার মানে কি, আমরা একটা আদর্শিক যে ব্যবধানগুলো, আদর্শিক যে পরিমাপগুলোর মধ্যে যেগুলো থাকা দরকার সেগুলো কিন্তু এখানে রয়েছে। তেমনিভাবে কিন্তু এই ভেরিয়েশনটা এই রিলেটিভ মেজার্সের মধ্যে কিন্তু দেখো এইখানে আমি মিন ডিভিশন একটা কথা বললাম, সেটা হচ্ছে এটা কিন্তু বেস্ট রেজাল্ট দেয় রেঞ্জ এবং কোয়ার্টারের চেয়ে বেস্ট হচ্ছে মিন ডিভিয়েশন, কিন্তু এটা হচ্ছে ভেরিয়েশন হচ্ছে লেস রিলায়েবল। তার মানে ভেরিয়েশন কোএফিসিয়েন্ট ভেরিয়েন্স কিন্তু রিলেটিভসের মধ্যে সবচেয়ে বেটার। আমরা যদি অ্যাবসলিউট মেজার্সের মধ্যে কোনটা সবচেয়ে বেস্ট বলতে আইডিয়াল বলতে পারি, তাহলে আমরা বলতে পারি স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, এবং কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা বলতে পারি আমরা হচ্ছে রিলেটিভসের মধ্যে স্ট্যান্ডার্ড। তাহলে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন আমরা কিভাবে করতে সেটা দেখি। দেখো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন is a measure of spread that describe the amount of variability relative to the mean। আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা হচ্ছে একটা বিস্তারের একটা পরিমাপ, যেটা কি ডিসক্রাইব করে কতটুকু মিন থেকে রিলেটিভলি কতটুকু দূরে রয়েছে
ডেটাগুলো সেটা হচ্ছে পরিমাপ করে, সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশনের মাধ্যমে। আমরা কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশনটা নিম্নলিখিত ফর্মুলা থেকে আমরা সহজেই করতে পারি। যেহেতু এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ডিভাইডেড বাই মিন গুণন 100। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র আমাদের সবাই মনে থাকতে পারে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে গড় থেকে ব্যবধানের বর্গের সমষ্টিকে যদি আমরা সমস্ত সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে আমরা যেটা পাই সেটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর মিন তো আমরা জানি সমস্ত সংখ্যা সামেশন এফ বাই এন, সমস্ত সংখ্যার যোগফল থেকে যদি আমরা যতগুলো সংখ্যা আছে ততগুলো সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে আমরা মিন পাই। এই দুইটা যদি আমরা এখন ভাগ করি তাহলে আমরা স্ট্যান্ডার্ড কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন পেয়ে যাবো এবং সেটা পার্সেন্টেজে প্রকাশ করার জন্য সেটাকে 100 দ্বারা আমরা গুণ করব, যেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন। তাহলে দেখো কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন কিছু সুবিধা এবং অসুবিধা হয়েছে। দেখো এখানে সুবিধা হচ্ছে বেস্ট ওয়ান, মেরিট হচ্ছে বেস্ট ওয়ান। মানে আমি তোমাদের আগে বলেছি সেটা হচ্ছে রিলেটিভস এর মধ্যে যতগুলো মেজার্স আছে তার মধ্যে এই ভ্যারিয়েশনটা বেস্ট ওয়ান। এর মাধ্যমে যেটা আমরা রেজাল্টটা পাবো সেটা হচ্ছে বেস্ট রেজাল্ট দেয়, যার ফলে কি হয় আমরা যে কোনো কাজের ক্ষেত্রে কিন্তু এই কোএফিসিয়েন্ট ভ্যারিয়েশনটা বেশি ব্যবহার করব, কারণ অন্যান্য থেকে এটা বেস্ট। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান, বেস্ট ওয়ান আমরা যে নামে বলি। দেখো আমরা এখানে অনেকগুলো বলেছি যে বেস্ট ওয়ান, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ান, বেস্ট ওয়ান, মিন এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটা কিন্তু মিন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের উপর ভিত্তি করে হয়, যেখানে মিনও কিন্তু একটা অন্যতম একটা আদর্শিক একটা পরিমাপ। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের একটা আদর্শিক পরিমাপ। সো যেসব কারণে এটাকে বলা হচ্ছে আদর্শিক পরিমাপ। COB is dimensionless or non-unitized. এটা একটা সুবিধা কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন। আর দেখি আমরা অসুবিধাগুলো দেখি। ইট ইজ ইম্পসিবল টু ক্যালকুলেট ইফ মিন ইজ জিরো। যদি মিন যদি জিরো হয় তাহলে দেখো এখানে যেহেতু এখানে এখানে দেখো মিন যেহেতু আমরা মিন দ্বারা ভাগ করতে হয়, তোমরা জানো যদি কোনো কিছু যেটা দ্বারা আমরা এখানে ভাগ করবো সেটা যদি জিরো হয় তাহলে এটা কিন্তু অসংজ্ঞায়িত হয়, সংজ্ঞায়িত হয় না, অসংজ্ঞায়িত হয়। তাহলে কি হবে, যদি জিরো হয় তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বের করা সম্ভব না। এটা একটা অসুবিধা। It is difficult to calculate if the value are both positive and negative numbers and if the mean is close to zero. যদি মিনটা জিরোর কাছাকাছি হয় আর both যদি পজিটিভ বা নেগেটিভ মান হয় তাহলেও কিন্তু এটা আইডেন্টিফাই করা ডিফিকাল্ট হয়ে যায়। এর দুটো অসুবিধা রয়েছে, কিন্তু সববার তো অসুবিধা মিললেই কোনো একটা পরিমাপ। সেই হিসেবে তবুও আমরা বলতে পারি যে মেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেমন বেস্ট অ্যাবসলিউট থিয়েটার, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনও কিন্তু বেস্ট হচ্ছে রিলেটিভ মেজার্সের একটা বেস্ট পরিমাপ। এখন দেখো প্র্যাকটিক্যাল ইউজেস অফ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্সের প্র্যাকটিক্যাল কিছু ইউজ আছে যেগুলো দেখে তাকালে কিন্তু আমরা বলতে পারি। ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস আমরা কোথাও ইনভেস্ট করব, কিন্তু অর্গানাইজেশনের জন্য আমরা কি করব, ইনভেস্ট করব। ইনভেস্টমেন্ট অর্গানাইজেশন এ এন্ড অর্গানাইজেশন বি। তো অর্গানাইজেশন এ তে ইনভেস্ট করব নাকি অর্গানাইজেশন বি তে ইনভেস্ট করব, তা কিন্তু আমরা সহজেই এই কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স বা সিভি নির্ণয় করার মাধ্যমে কিন্তু আমরা কক্স বা সিভি নির্ণয় করার মাধ্যমে কিন্তু আমরা সহজেই বলে দিতে পারি। কিভাবে বলতে পারি, যে অর্গানাইজেশনের কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন লেস সেই অর্গানাইজেশন বেস্ট দেন আদার্স। যদি আমরা দুটো অর্গানাইজেশনের মধ্যে আমরা কি করব, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব, মিন বের করব এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং মিন আমরা ভাগ করে 100 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা কি করব, আমরা একটা পার্সেন্টেজ পাবো। তো এভাবে দুইটা অর্গানাইজেশনের মধ্যে যে অর্গানাইজেশনের লেস পার্সেন্টেজ অফ সিওভি সেই অর্গানাইজেশন হচ্ছে বেস্ট, আমরা সেই অর্গানাইজেশনে কিন্তু ইনভেস্ট করতে পারি। এরপরে আরেকটা হচ্ছে স্টক মার্কেট। স্টক মার্কেট যখন আমরা ইনভেস্টমেন্ট করতে যাই, স্টক মার্কেট কিন্তু রিস্কি একটা জায়গা, যেখানে কিন্তু অনেক বুঝে শুনে আমাদের স্টকের ব্যবসাটা করতে হয়। কোথায় আমরা এই স্টক মার্কেটে ইনভেস্ট করব সেটাও কিন্তু আমরা সিওবির মাধ্যমে আমরা সহজে বেরতে পারি। রিস্ক ইভালুয়েশন, কোথায় রিস্ক বেশি। ধরো আমরা ক্রিকেট খেলায় সাকিবকে সাপোর্ট করবো নাকি তামিমকে সাপোর্ট করবো, তার সাকিবকে সাপোর্ট করবো নাকি মুশফিককে সাপোর্ট করবো। তাহলে আমরা যদি তাদের রানের এভারেজ করি, আমরা এভারেজ করব, বিভিন্ন কিছু করলে কিন্তু আমরা কি করব, আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি না। এখন কোনটি লেস রিস্কি সেটার জন্য আমাদের অবশ্যই কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স নির্ণয় করা, আমাদের কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন নির্ণয় করতে হবে। তাহলে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েন্স নির্ণয় করার মাধ্যমেই কিন্তু আমরা সহজেই বলে দিতে পারি যে কোন অর্গানাইজেশন লেস রিস্কি, কোন অর্গানাইজেশন হাই রিস্কি।
কম্বাইন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ সেভারাল গ্রুপস, বিভিন্ন রকম গ্রুপে আমরা বলেছি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কিন্তু কম্বাইন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করা যায়, যেটা কিন্তু আমরা দেখো আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে বের করি, আমরা কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে আমরা এই কথাটা বলেছিলাম যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কম্বাইন বের করা যায়। দেখো এখানে বলেছিলাম যে যেটা যে it is possible to calculate standard deviation for two or more series, অর্থাৎ দুই তিনটা সিরিজকে একসাথে কিন্তু করা যায়, সেটা হচ্ছে এখানে আমরা বলছি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা বলছি যে কম্বাইন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ সেভারাল গ্রুপস এর ক্ষেত্রে এটা কিন্তু ব্যবহার করা যায়। পারফরম্যান্স অফ টু প্লেয়ার্স, যে আমি তোমাকে বললাম যে দুটো প্লেয়ার পারফরম্যান্স, কোন প্লেয়ারের পারফরম্যান্স আসলে ভালো, আমরা যেটাই করি না কেন, আমরা এভারেজ করি না কেন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করি না কেন, আমরা যদি যতক্ষণ পর্যন্ত আমরা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স করবো না ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা একটা সিদ্ধান্ত উপনীত হতে পারবো না যে আসলে কোন প্লেয়ারের পারফরম্যান্স বেস্ট দেন আদার্স। ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফ্যাক্টরস, বিভিন্ন রকম ইন্ডাস্ট্রিয়াল এবং ফ্যাক্টরসের ক্ষেত্রে আমরা সিওবির ব্যবহার রয়েছে। আমরা তাহলে জানলাম যে সিওবির ব্যবহার আসলে সব জায়গায় রয়েছে, যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলোতে আমরা সিওবি ব্যবহার করব। তাহলে আমরা সিওবির কিছু প্র্যাকটিক্যাল ব্যবহার আমরা দেখলাম। এখন আমরা চলে যাব এই যে অধ্যায় রয়েছে, অধ্যায়ের বিভিন্ন কিছু আমরা একটা ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশনে যাব, যে ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশন আমরা কিভাবে এই বিভিন্ন রকম ভ্যারিয়েন্স বা যেগুলো আছে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আমরা কিভাবে সলিউশন করতে পারি। শুরুতে দেখো আমরা একটা ম্যাথ নেই, ম্যাথের কথা চিন্তা করি। Let 1 2 4 6 7 is a set of values of a distribution. Here highest value, তার হাইয়েস্ট ভ্যালু কত দেখো, হাইয়েস্ট ভ্যালু 7, লোয়েস্ট ভ্যালু কত দেখো, লোয়েস্ট ভ্যালু 1। তাহলে আমরা যদি রেঞ্জ নির্ণয় করি তাহলে আমরা রেঞ্জের সূত্র জানি, রেঞ্জ সমান সমান হাইয়েস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, সো রেঞ্জ আমরা কিন্তু পেয়ে গেছি 6। তাহলে আমরা কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ কিভাবে বের করতে পারি, দেখো এখানে আমরা বলেছি কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ সমান সমান কি, তোমাদের সূত্রটা মনে থাকার কথা, কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ সমান সমান উপরে রেঞ্জ নিচে হাইয়েস্ট ভ্যালু প্লাস লোয়েস্ট ভ্যালু। দেখো উপরে রেঞ্জ আমরা বের করে ফেলেছি 6, তাহলে নিচে হচ্ছে হাইয়েস্ট ভ্যালু প্লাস লোয়েস্ট ভ্যালু যোগফল, তাহলে হাইয়েস্ট ভ্যালু 7 আর লোয়েস্ট ভ্যালু 1, তাহলে নিচে হচ্ছে 7 প্লাস 8 আর উপরে হচ্ছে 6 গুণন 100, তাহলে পেয়ে যাবো আমরা 75%। তাহলে এখানে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জের ভ্যালু হচ্ছে 75%। দেখো আমরা কত দ্রুত এবং সহজে কিন্তু কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ ব্যবহার করে আমরা ফর্মুলা ব্যবহার করে কোএফিসিয়েন্ট অফ রেঞ্জের ম্যাথগুলো সলিউশন করতে পারি। হাইস্ট ভ্যালু বা লোয়েস্ট ভ্যালুতে আমরা রেঞ্জ করলাম, সেটা দ্বারা হাইস্ট ভ্যালু এবং লোয়েস্ট ভ্যালু যোগ করে আমরা যদি পার্সেন্টেজ করি তাহলে আমরা কি আমরা সহজে 75% এখানে পেয়ে গেলাম কোএফিসিয়েন্ট অফ রেঞ্জ। এখন দেখো কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইলের একটা উদাহরণ দেখো, লেট দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন 5 ক্লাসেস আর 5 ক্লাসেস আর 110 150 180 190 240 is a set of values. তাহলে আমরা যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে যে এই সেট অফ ভ্যালুস আমরা যেটা জানলাম সেটা আমরা আমাদের বের করতে হবে কোয়ার্টাইল। তাহলে কোয়ার্টাইল ডিভিশন যদি বের করতে চাই তাহলে আমরা শুরুতে হচ্ছে Q1 বের করতে হবে। দেখো Q1টা আসলে কি, Q1টা হচ্ছে সাইজ অফ n প্লাস 1/4 আইটেম। আমরা হচ্ছে কোয়ার্টাইল ডিভিশনে আমরা যে সেটা হচ্ছে প্রথমে তো কোয়ার্টাইল ডিভিশনে আমাদের কোয়ার্টাইল ক্ষেত্রে যে ভাগ দিতে হবে n/4, যদি সেটা পজিটিভ হয় তাহলে n/4 আইটেম ভাগ দিতে হয়, আর যদি নেগেটিভ হয় তাহলে n+1/4 আইটেম। এভাবে আমরা আইটেমটা কোন আইটেমটা ফার্স্ট কোয়ার্টাইল সেটা বের করতে পারি। যদি সেকেন্ড কোয়ার্টাইল হতো তাহলে আমরা ভাগ দিতাম এখানে কিন্তু 2 ইন্টু 2n/4। যদি থার্ড কোয়ার্টাইল হয় তাহলে 3 ইন্টু n+1/4। যদি ফোর্থ কোয়ার্টাইল হয় তাহলে 4 ইন্টু n/4। অর্থাৎ আমার যদি আমাদের ওড কোয়ার্টাইল হয় অর্থাৎ বেজোড় কোয়ার্টাইলের ক্ষেত্রে আমাদের এখানে n+1 হয়, আর যদি জোড় কোয়ার্টাইল হয় তাহলে শুধুমাত্র n হয়। তো দেখো এখানে ফার্স্ট কোয়ার্টাইল যেটা আছে সেটা হচ্ছে কোয়ার্টাইল 1, সেটা সাইজ অফ n+1/4 এটা, সেটা হচ্ছে যে 130 আমরা পেয়ে গেলাম। কিভাবে দেখো n+1, n মানে হচ্ছে পাঁচটা সংখ্যা, তাহলে n মানে পাঁচটা সংখ্যা, তাহলে এখানে দেখো 1 2 3 4 পাঁচটা সংখ্যা যে সেটা ভ্যালু, তাহলে এখানে কত নাম্বার আইটেম n+1, 5 প্লাস 6, 6কে যদি আমরা ভাগ করি তাহলে এখানে আমরা
n+1/4 অ্যাটেম্প দ্বারা আমরা এটা আমরা ফার্স্ট কোয়ার্টাইল পেয়ে গেলাম, এবং Q3 3 × n+1/4 অ্যাটেম্প দ্বারা আমরা থার্ড কোয়ার্টাইল পেয়ে গেলাম। এখন আমাদের সূত্র কিন্তু মনে রাখতে হবে, সেটা হচ্ছে সূত্রে কি ছিল, সেটা সূত্র ছিল হচ্ছে থার্ড কোয়ার্টাইল মাইনাস ফার্স্ট কোয়ার্টাইল ডিভাইডেড বাই থার্ড কোয়ার্টাইল প্লাস ফার্স্ট কোয়ার্টাইল গুণ 100। যেখানে উপরে দেখো থার্ড কোয়ার্টাইল মাইনাস ফার্স্ট কোয়ার্টাইল মানে হচ্ছে কোয়ার্টাইল ডিভিয়েশন, মানে হচ্ছে থার্ড কোয়ার্টাইল প্লাস ফার্স্ট কোয়ার্টাইল গুণ 100। তাহলে কোয়ার্টাইল ডিভিয়েশন উপরে দেখো, তাহলে এখানে থার্ড কোয়ার্টাইল বের করলাম 215, আর ফার্স্ট কোয়ার্টাইল বের করলাম 130। তাহলে 215 মাইনাস 130 আর এই 215 প্লাস 130 গুণ 100, তাহলে 24.64% আমরা পেয়ে গেলাম কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডিভিয়েশন। এখন দেখো কোএফিসিয়েন্ট অফ মিন ডিভিশন কিভাবে বের করতে পারি। যে পাঁচটা বয়স একটা ক্লাসে দেওয়া আছে 12, 14, 14, 15 এবং 18 এই সংখ্যা। তাহলে আমাদের বের করতে হবে মিন ডিভিয়েশন। মিন ডিভিয়েশনের সূত্র আমাদের মনে আছে কিনা? মিন ডিভিয়েশন সূত্র কিন্তু যে এই যে মিন ডিভিয়েশন সূত্র হচ্ছে মিন ডিভিয়েশন ডিভাইডেড বাই গড়, মিন ডিভিয়েশন ডিভাইডেড বাই এক্স বার। তাহলে আমাদের মিন ডিভিয়েশন বের করতে হবে এবং গড় বের করতে হবে। তাহলে দেখো এই 12, 14, 14, 15 এবং 18 এটার গড় আমাদের শুরুতে বের করতে হবে। 12, 14, 14, 15 এবং 18 এটার গড় আমরা বের করে দেখো, তাহলে গড় মানে সামেশন এক্স বাই এন। দেখেন 1, 2, 3, 4, 5 যোগফলকে আমরা যদি 5 দ্বারা ভাগ করি তাহলে আমরা 14.6 আমরা কিন্তু পেয়ে গেলাম, এক্স বার পেয়ে গেলাম। এখন দেখো মিন ডেভিয়েশন বের করতে হবে আমাদের, কিন্তু মিন ডেভিয়েশন কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশনের সূত্র হচ্ছে মিন ডেভিয়েশন বাই গড়। তাহলে এখানে গড় পেয়ে গেছি মিন ডেভিয়েশন সামেশন x মাইনাস x বার বাই n, অর্থাৎ x থেকে প্রতিটি গড় বাদ দিতে হবে। তাহলে x 12 মাইনাস গড় 14.6 প্লাস x 14 মাইনাস গড় 14.6 প্লাস x 14 মাইনাস গড় 14.6 প্লাস x 15 মাইনাস 14.6 প্লাস x 18 মাইনাস 14.6। এখন দেখো সবগুলো মানে আমরা কি করি 5 দ্বারা, n মানে পাঁচটি সংখ্যা 1, 2, 3, 4, 5, 5 দ্বারা আমরা যদি ভাগ দিই তাহলে আমরা পাঁচটি সংখ্যা পেয়ে যাব। তাহলে পাঁচটি সংখ্যা দ্বারা ভাগ দিলে আমরা কিন্তু 1.52 একটা কি পেলাম, আমরা মিন ডেভিয়েশন পেয়ে গেলাম। তাহলে যদি আমরা গড় পেয়ে যাই, মিন ডেভিয়েশন পেয়ে যাই, এবং আমরা সূত্র জানি যে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন সমান মিন ডেভিয়েশন ডিভাইডেড বাই গড়, তাহলে মিন ডেভিয়েশনের মানটা আমরা উপরে বসায় দিই 1.52, আর এখানে গড়ের মানটা 14.6। তো 1.52 আর 14.6 যদি আমরা পেয়ে যাই তাহলে 1.52 আর 14.6 আর এখানে পার্সেন্টেজ প্রকাশ করার জন্য 100 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাই 10.41%। তাহলে এভাবে আমরা সহজেই কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন বের করতে পারি। তাহলে এখানে দেখো Q3 এর মান, Q1 এর মান বের করব, Q3 মান বের করব, দুইটা একবার মাইনাস করব একবার যোগ করব, আমরা 100 দ্বারা গুণ করলে কিন্তু আমরা কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল বের করতে পারবো। আর এইখানে সহজে কিন্তু গড় বের করব, গড় বের করব এবং মিন ডেভিয়েশন বের করব। গড় এবং মিন ডেভিয়েশনকে ভাগ দিলেই আমরা যদি পার্সেন্টেজ প্রকাশ করি তাহলে আমরা কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশনটাও আমরা বের করতে পারবো। এখন দেখো এখানে আরেকটা কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন একটা উদাহরণ দেওয়া আছে, দেখো কিভাবে বের করতে। দেখো সাপোজ দ্য রিটার্ন অন ইনভেস্টমেন্ট ফর 4 ইয়ার্স ইজ টাকা 1000, 3000, 4500 এন্ড 5000। এখানে দেখো চারটা মানে আমার চারটা রিটার্ন অন ইনভেস্টমেন্ট আরওআই দেওয়া আছে 4 ইয়ার্সে। তাহলে এখানে এই যে তার চারটা তথ্য দেখো, 1000, 3000, 4000, 4, 5, 9000 আর 4, 13500। এই 13500 কে যদি আমরা মিন বের করি তাহলে এক্স বার সমান পাবো হচ্ছে 3375। দেখো 1, 2, 3 চারটা সংখ্যা দ্বারা ভাগ দাও, চারটা সংখ্যা দ্বারা ভাগ দাও 3375, কারণ এক্স বার সমান সামেশন এক্স বাই এন, সামেশন এক্স মানে হচ্ছে 1000 যোগ 3000 যোগ 4500 যোগ 5000। তাহলে এখানে সহজেই কিন্তু আমরা এক্স বারের মানটা বের করে ফেলতে পারি। এখন এক্স বারের মানটা যখন আমাদের বের হয়ে যাবে তখন আমাদের যে চিন্তাটা করতে হবে সেটা হচ্ছে যে আমার এক্স বারের মানটা বের হয়ে গেলে আমার লাগবে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে সূত্র আছে সেটা হচ্ছে গড় থেকে ব্যবধানের বর্গের সমষ্টি। তাহলে আমরা ওই এই যে এইভাবে প্রত্যেকটা ব্যবধান নির্ণয় করবো, এবং ব্যবধান এইখানে কিন্তু মিন ডেভিয়েশনের সূত্রে যেমন বর্গ নেই, কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্রে বর্গ আছে আমরা কিন্তু জানি। তখন ঠিক সেম ভাবে এরকম করে সূত্র ব্যবহার করে প্রত্যেকটা যদি আমরা বর্গ দেই, বর্গ দিলে কিন্তু আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের হয়ে যায়, এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা আমরা কি করব, এখানে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা পেয়ে যাব। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা যখন আমি পেয়ে যাব তখন কিন্তু আমার এই কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করে কিন্তু একদম ইজি একটা ব্যাপার। দেখো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এখন সিবি, তাহলে এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিচে দেখো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিচে কিন্তু এখানে এক্স বারের মান আমি ইনপুট করে দিলাম 3375, আর উপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান যেটা পেয়েছি সেটাও আমি ইনপুট করে দিলাম। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা তো শুধু ফর্মুলা জানি, আমরা সেভাবে বের করব, সেভাবে বের করে শুধুমাত্র আমরা 100 দ্বারা গুণ করলে কিন্তু আমরা এখানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশনটা বের করে ফেলতে পারি। তাহলে একদম সোজা, মেইন গড় বের করতে হবে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে।
এখানে দেখো আর একটা ম্যাথ দেখো, দ্য ডেইলি সেল অফ সুগার ইন এ সার্টেন গ্রোসারি শপ ইজ গিভেন বিলো। অর্থাৎ একটা গ্রোসারি শপের একটা কিছু ইনফরমেশন দেওয়া আছে। মন্ডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে 75 কেজি, 120 কেজি, 12 কেজি, 50 কেজি, 70.5 কেজি অ্যান্ড 140.5 কেজি রেসপেক্টিভলি। মানে এই যে এই ডেগুলোতে সেল হয়েছে একটা গ্রোসারি শপের, এই ডেটগুলোতে সুগার বা চিনি সেল হয়েছে, তাহলে এই তথ্যের আলোকে আমাদের কি করতে হবে, আমাদের মিন ডেভিয়েশন আমাদের বের করতে হবে, বা কোয়ার্টাইল আমাদের আমাদের বের করতে হবে। মেন যদি আমরা চাই মেন বের করতে পারি, আমরা তো এই তথ্যের আকারে যদি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে চাই সেটা বের করতে পারি। তো দেখো কিভাবে তথ্যের আকারে আমরা মেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আছে আমরা সিভি সব কিছু বের করতে পারি। তাহলে দেখো এখানে আমরা বের করি, তাহলে আমরা এখানে দিলাম নাম্বার অফ ডেজ, মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। তাহলে টোটাল ডে কত হলো, সামেশন অফ ডেজ 1 2 3 4 5 6, মোট 6 দিনের দেওয়া আছে। আর এখানে সেল অফ সুগার প্রথমে 60 কেজি দেখো, এখানে দেখো প্রথমে 60, এই যে বিভিন্ন রকম যে এখানে যে কেজি 75 120, এখানে যে কেজিগুলো আছে এখানে কিন্তু সেই মানগুলো এখানে আমি ইনপুট করেছি। বিভিন্ন ডেটে যে মান দেওয়া ছিল সেই 60 120 10 50 170, টোটাল সামেশন অফ এক্স। আমরা এই সেল অফ সুগারকে আমরা এক্স দ্বারা প্রকাশ করলে এটা টোটাল সামেশন অফ এক্স দ্বারা 450, অর্থাৎ 6 দিনে সর্বমোট বিক্রি হয়েছে 450 কেজি। 6 দিনে যদি 450 কেজি সর্বমোট বিক্রি হয়, তাহলে একদিনে কতটুকু বিক্রি হচ্ছে আমরা কিভাবে বের করবো, আমরা মিন বের করি, এক্স বার বের করি। দেখো এক্স বার সমান সামেশন এক্স বাই এন সমান সমান 450/6 সমান 75 কেজি, অর্থাৎ একদিনে গড়ে 75 কেজি বের হয়েছে। তো আমরা যদি সেই 75 কেজি যদি গড় পেয়ে যাই, আর আমাদের যদি সিভি বা বের করতে চাই, আমাদের গড় পেয়ে গেছি, আমাদের আর লাগবে হচ্ছে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। তাহলে দেখো আমরা এখন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করি। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করার জন্য দেখো এখানে x এর মানগুলো দেওয়া আছে, x এর মানগুলো আমরা 450, x এর মানগুলো কিন্তু আমরা এখানে 450 বের করেছি, সেটাই কিন্তু আমরা এখানে x এর মানটা লিখলাম। আর এখানে x স্কয়ার আমাদের সূত্র দেখো, সিগমার সূত্র, যে আমরা সামেশন x স্কয়ার বাই n মাইনাস সামেশন x বাই n হোল স্কয়ার, আমরা এভাবে লিখতে পারি। আবার আমি আগে যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের সূত্রটা লিখেছিলাম যে সামেশন x মাইনাস x বার হোল স্কয়ার বাই n, সেভাবে আমরা করলেও কোনো সমস্যা নেই, আমরা ওইটাই শুধুমাত্র x বারের মানটা আলাদা করে লেখা। তো দেখো আমাদের সূত্রের প্রয়োজনে এখানে সামেশন এক্স এর মান আমরা পেয়ে গেছি, আমার সামেশন এক্স স্কোয়ারের মান লাগবে, তাহলে সামেশন এক্স এর মান পেয়ে গেছি আমরা, সামেশন এক্স স্কোয়ারের মান লাগবে, তাহলে এক্স স্কোয়ার আমরা করি সবগুলা 60 এক্স স্কোয়ার করলে 3600, 120 কে স্কোয়ার করলে 14400, 10 কে স্কোয়ার করলে 100, এবার প্রত্যেকটা মানকে আমরা স্কোয়ার করেছি, বর্গ করেছি। বর্গ করার পরে এই সমস্ত মানগুলো আমরা যখন বর্গগুলো যোগ করব, তাহলে সামেশন এক্স স্কোয়ার মানে সমস্ত বর্গের যোগফল পেয়ে গেলাম 45,100। তাহলে সমস্ত বর্গের যোগফল পেয়ে গেলাম। তাহলে আমরা এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সূত্রে এখানে দেখো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন হোল স্কোয়ার সমান সমান, এই যে আমরা ইনপুট করে দিই, সামেশন এক্স এর মানটা বসাই দিই, আর সামেশন এক্স এর মান এটা আমরা বসাই দিই। তাহলে এই জিনিসগুলো যদি আমরা এখন লিখি, দেখো সমান সমান, এই যে এটা থেকে এটা বিয়োগ করলে আমরা টোটাল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পেয়ে গেলাম 43.49%। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের হয়ে গেল। এখন আমরা দেখব কোয়ার্টাইল ডিভিয়েশনের একটা উদাহরণ দেখব। দ্য মার্কস অফ 7 স্টুডেন্টস ইন ম্যাথমেটিক্স। তাহলে আমরা এই উদাহরণের মাধ্যমে দেখো আমরা কিন্তু এই যে 7 দিন আমরা কিন্তু 6 আমরা কিন্তু গড় বের করলাম কিভাবে, আমরা কিন্তু স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কিভাবে বের করলাম সহজেই। কিন্তু এখন এই গড় আর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যদি আমরা ভাগ দিয়ে 100 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু আমরা সিওভি পেয়ে যাব। এখন the quartile division দেখো, the marks of 7 students in mathematics results are given below। আচ্ছা 7 স্টুডেন্ট একটা ম্যাথমেটিক্স রেজাল্ট দেওয়া আছে, সেখানে ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল বের করতে বলা হয়েছে। তাহলে ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল যদি আমরা বের করতে চাই, তাহলে ফার্স্ট কোয়ার্টাইল বের করা যদি n প্লাস 1 বাই 4th আইটেম, তাহলে n দেখো n হচ্ছে 7 প্লাস 1 বাই 4, তাহলে এখানে হচ্ছে 7 প্লাস 1 বাই 8 বাই 4, মানে সেকেন্ড আইটেম 70, সেকেন্ড আইটেম কত 70। এখন দেখো আবার থার্ড কোয়ার্টাইল 3 ইনটু n প্লাস 1 বাই 4, এই যে এখানে আমরা করেছি ঠিক সেম ভাবে দেখো, যে এখানে কিন্তু কোয়ার্টাইল অঙ্ক আমরা আগেই করেছি, আমাদের কিন্তু মনে থাকার কথা যে এখানে কিন্তু কোয়ার্টাইল করেছে যে n প্লাস 1 বাই 4, তাহলে n মানে হচ্ছে 5, 5 আর 6 হচ্ছে, আমরা যদি করি তাহলে এটা হচ্ছে সেকেন্ড 1.5 আইটেম, যেটা হচ্ছে এই 110 এবং 150 এর মাঝামাঝি একটা আইটেম, সেটা হচ্ছে যদি আমরা 110 আর 150 দুটাকে 260 কে আমরা ভাগ করি, তাহলে 130 পেয়ে যাই। ঠিক এভাবেই আমরা কিন্তু এই যে এখানে পেয়ে গেছি।
এখানে আমরা ফার্স্ট কোয়ার্টাইল ডাটাটা এখানে দেখো এভাবে, তাহলে ফার্স্ট কোয়ার্টাইল আমি হচ্ছে 70, থার্ড কোয়ার্টাইল পেয়ে গেলাম হচ্ছে আমার 6 আইটেম কিন্তু দেখো 1 2 3 4 5 6 92। তাহলে আমরা এভাবেই আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলিউশনগুলো করতে পারি। আর তোমার যদি এই সম্পর্কে ফার্দার বিভিন্ন রকম স্পিড গ্রুপ গ্রুপের বই সহ অন্যান্য বইগুলো আছে, সেগুলো তোমরা দেখতে পারো। আমরা এর মাধ্যমে আমরা ডিসপারশনের অঙ্কগুলো এবং ডিসপারশন অধ্যায়টা শেষ করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।